দেখে নেব খেলার সময় শিরোনাম। দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ সাকিব, বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তৃতীয়বারে পাশ করলে উঠবে নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা রোববার, থাকছেন না সাকিব, বাদ পড়ছেন লিটন। বিবেচনায় সোহান, বিজয়, শান্তর নেতৃত্বাধীন দলে 5 পেসার। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে। ক্যাপ্টেন হিসাবে রেকর্ড যদি দেখি সবার উপরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। শুভকামনা সতীর্থদের। ঘরোয়া আসরে আরও কিছুদিন সাবেক অধিনায়ককে দেখার আশা। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের লক্ষ্যে কাল ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন জ্যোতিরা। নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ 6 থাকতে দরকার 3 পয়েন্ট। এবং গুঞ্জন উড়িয়ে পিটার বাটলারই থাকছেন নারী ফুটবল দলের কোচ। ফেব্রুয়ারি উইন্ডোর জন্য প্রতিপক্ষ না পেলেও ব্রিটিশ কোচের অধীনে 15 জানুয়ারি ক্যাম্পের পরিকল্পনা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রথম দফার পর দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষাতেও পাশ করতে ব্যর্থ সাকিব আল হাসান। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না এই ক্রিকেটার। যদিও এই নিষেধাজ্ঞা খাটবে না দেশের ঘরোয়া ক্রিকেটে। শনিবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নক্ষত্রেরও পতন হয়, তবে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন পতন হার মানাবে যে কোনো গল্প কিংবা উপন্যাসকে। আন্তর্জাতিকে 700 উইকেটের মালিক, 17 বছরের ক্রিকেটের ক্যারিয়ার শেষে নিষিদ্ধ হলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তাও একবার না, ইংল্যান্ডের পর ভারতের পরীক্ষাগারেও ব্যর্থ সাকিব। গত মাসে চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব। তাতে ইসিবির দেয়া নিষেধাজ্ঞা আপাতত কার্যকর থাকছে সাকিবের ক্ষেত্রে। যদিও সুযোগ আছে তৃতীয়বারের মতো পরীক্ষা দেবার, তবে তা দেয়ার আগে অনেক হিসেব নিকেশ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। আপাতত সাকিব স্রেফ ব্যাটার হিসেবে চালিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের ক্রিকেট, পারবেন করতে বোলিংটাও, তবে সেটা শুধুমাত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। যদিও রাজনৈতিক পালাবদলে যে পরিস্থিতি, তাতে দেশে এসে সাকিবের মাঠে খেলাটা প্রায় অসম্ভবই। সবকিছু মিলিয়ে বলা যায় বোলিং অ্যাকশন নিয়ে মূল কাজটা করতে হবে অনুশীলনে। বোলিং অ্যাকশনে পাশ না করায় দেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের ক্ষীণ যে সম্ভাবনা ছিল সেটাও এক প্রকার শেষ হয়ে গেল। টি-20তে আগেই অবসর নিয়েছেন, বিদায় ঘণ্টা বেজেছে টেস্ট ক্যারিয়ারেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার মধ্য দিয়ে টাইগার ক্রিকেটের লম্বা সফরে ইতি টানতে যাচ্ছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। অপেক্ষার প্রহর শেষ। রোববার ঘোষণা করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে প্রত্যাশিতভাবেই নেই সাকিব আল হাসান। টানা বাজে ফর্মের কারণে বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাসও। বিকল্প উইকেটকিপার হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও জাকির হাসান। স্কোয়াডে 5 পেসারের সঙ্গী 2 স্পিনার নাসুম ও রিশাদ। স্ট্যান্ড বাই হিসেবে আছেন শেখ মেহেদি ও শরীফুল। এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা। তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। অভিষেকের পর থেকে এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট মিস করছেন টাইগার ক্রিকেটের এক সময়কার পোস্টার বয়। বলাই বাহুল্য জাতীয় দলও শেষ, সাকিব অধ্যায়। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় 3 নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে 15 সদস্যের বহরে।
টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত। মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় 2 জন, লেগে রিশাদ তার সঙ্গী নাসুম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদীকে নিয়েও। তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বহর হতে পারে অনেকটাই এরকম। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। তামিম ইকবাল সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট তাকে লম্বা সময় মনে রাখবে, বিশেষ করে লর্ডসের মাটিতে তার আগ্রাসী সেঞ্চুরিটা। এমনটাই মনে করেন সাবেক সতীর্থ ইমরুল কায়েস। আরেক সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলের মতে পরিসংখ্যানের বিচারে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়কদের একজন। আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেটে তামিমকে দেখতে চান অ্যাশ। সিদ্ধান্তটা অবধারিত ছিল। 2023 বিশ্বকাপ দলে না থাকার পর শুধু ঝুলেছিল আনুষ্ঠানিক ঘোষণার। তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হলো না, বিদায়টা মাঠ থেকে নেওয়া হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে খোলাসা করেছেন সব জটিলতা। তার ঘোষণায় আপ্লুত সাবেক সতীর্থরা। অনেকেই আরও কিছুদিন তামিমকে দেখতে চেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তবে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। স্মরণ করলেন তামিমের ঐতিহাসিক সব ইনিংস। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো। বাট এটা তার পার্সোনাল ডিসিশন, এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে। এটা অবশ্যই আমি তাকে এই ডিসিশন রেসপেক্ট করি। 2-3 জন ক্যাপ্টেনের মধ্যে একজন, রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা, তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর ক্যারিয়ারটা। নাহিদ রানার ওয়ার্কলোড বিষয়ে বেশ সচেতন রংপুর রাইডার্স। তার স্বাস্থ্যগত দিক বিবেচনাতে রেখেই তাকে ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট, এমনটাই জানিয়েছেন রাইডার্সদের হেড কোচ মিকি আর্থার। সন্ধ্যার ম্যাচে শিশির নিয়ে আক্ষেপ থাকলেও এটা ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভালো বলে মনে করেন মিকি। বিপিএলের এবারের আসরকে অন্যান্য বারের তুলনায় বেশি মার্কি দিলেন এই হাই প্রোফাইল কোচ। নাহিদ রানা বাংলাদেশ পেস ব্যাটারির নবতম সংযোজন। খেলেছেন সাকুল্যে 6 টেস্ট আর 3 ওয়ানডে। জাতীয় দলের জার্সি গায়ে একদিনেই জিতে নিয়েছেন সমর্থক আর সমালোচকদের মন। প্রতিপক্ষের দিকে তার ছোড়া এক একটি আগুনে গোলা আনন্দ দেয় টাইগার ফ্যানদের। তবে পেসার হিসেবে যখন ক্যারিয়ার গড়েছেন, সঙ্গে ইনজুরির ভুটটাও যে আছে সেটা ভালোই জানেন রানা। তাই চেষ্টা করেন নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে, কিন্তু চাইলেই কি আর পারেন সব সময়? এই তো যেমন এবারের বিপিএলে এখন পর্যন্ত খেলে ফেলেছেন 6টা ম্যাচ। উইকেট শিকারে আছেন সেরাদের তালিকায়, কিন্তু উইকেট সংখ্যার চেয়েও মাঠে তার উপস্থিতি গতির ঝড়। প্রতিপক্ষের মনে যে সমীহ জায়গায় সেটাকেই তো পুঁজি করেছে রংপুর। তাই গুঞ্জন ক্রিকেট পাড়ায় টানা ম্যাচ খেলার ক্লান্তি ধরলেও ফ্র্যাঞ্চাইজির কারণে বিশ্রাম পাচ্ছেন না নাহিদ রানা। কিন্তু বিষয়টিকে একেবারে উড়িয়ে দিলেন মিকি আর্থার। রংপুর বসের দাবি, নাহিদকে যথেষ্ট যত্ন করে ব্যবহার করছে রাইডার ম্যানেজমেন্ট। তার স্বাস্থ্যগত দিক বিবেচনাতে নিয়েই সাজানো হচ্ছে পরিকল্পনা। It's a fine balance between resting and playing players, to under bowling them to over bowling them. দেখো, অতিরিক্ত বোলিং আর বিশ্রাম দিয়ে কম বোলিং করানোর মাঝে যে পার্থক্য সেটা সরল রৈখিক নয়। এখানে অনেক যদি কিন্তু আছে। আমরা জানি সে কতটা ইনজুরি প্রবণ, তাই তাকে ব্যবহারের আগে তার স্বাস্থ্যগত দিক বিবেচনাতে নেওয়া হচ্ছে। মাত্র 24টা বলের জন্য কতটা লোড বাড়ে সেটা আমরা জানি। আশা করব এর জন্য ওর কোনো সমস্যা হবে না। We've got 2 fast bowlers that bowl in the middle. এবারের আসরে রংপুর রীতিমতো উঠছে। ব্যাটে বলে রাইডারদের চ্যালেঞ্জ এখন কেবল নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার। 6 ম্যাচের 6টিতেই জিতেছে তারা। কিন্তু এরপরও সন্ধ্যার ম্যাচের অতিরিক্ত শিশিরকে প্লেইং কন্ডিশন হিসেবে কঠিন বলেই মনে করেন মিকি। যদিও অজুহাত নয়, বরং ক্রিকেটারদের স্কিল উন্নয়নে এই বৈরী পরিবেশের প্রভাব দেখছেন তিনি। আমি জানি শিশিরের কারণে অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে রাতের ম্যাচে টস জিতলেই ম্যাচ জিতে যাচ্ছে অনেকে। এরকম হওয়া উচিত নয়। তবে এটাও বুঝতে হবে ক্রিকেটারদের স্কিল বাড়াতে এরকম কন্ডিশনে খেলা উপকারী। বিপিএল এর নতুন নন মিকি আর্থার, এর আগেও এখানে কোচিং করিয়েছেন তিনি, তাই ভালোই জানা আছে এই টুর্নামেন্টের আদ্যপান্ত। এবারের আসরের পর তার মন্তব্য, আগের চেয়ে অনেকটাই বদলে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, সেটা ইতিবাচক অর্থে। I think the standard of the league is
is very high. I think the বিপিএল এর স্ট্যান্ডার্ড এখন অনেক হাই। এখানে অনেকগুলো দল প্রতিযোগিতা করছে। শিরোপা জিততে হলে সহজে কিছু আসবে না, আপনাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। the teams all have some match winners in them. আগামী 13 তারিখ সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিপিএল ম্যাচ প্রসঙ্গ, রোববার আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। নিজেদের ভেন্যুতে ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। স্বাগতিক দর্শকদের প্রত্যাশা পূরণে খুলনার বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা। 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে আরিফুল হকের দল। জাকির আলী, রনি তালুকদার, জাকির হাসান ও রাকিম কর্নওয়ালদের নিয়ে ব্যাটিং ইউনিটটাও খারাপ নয় স্ট্রাইকার্সদের, তবে বোলিং নিয়ে বেশ ধুঁকছে তারা। এদিকে মিরপুরে টানা 2 জয় পেলেও সিলেট পর্বটা এখন পর্যন্ত ভালো যায়নি খুলনা টাইগার্সের। দুর্বার রাজশাহীর কাছে হেরে রেইসে খানিকটা পিছিয়ে গেছে মিরাজের দল। ইমরুল, আফিফ, নাইম শেখ, জয়, অঙ্কন, হাসান মাহমুদ ও নাসুমদের নিয়ে বেশ শক্তিশালী টাইগার্সের স্কোয়াড। জয়ের ধারায় ফিরতে মরিয়াও তারা। লাক্কাতুরায় সিলেট খুলনার ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। এদিকে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস। বেশ হাকডাক দিয়ে এলেও এবারের আসরে মাঠের পারফরমেন্সে সবচেয়ে হতাশ করেছে ঢাকা। 6 ম্যাচের 6টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সাকিব খানের দল। দীর্ঘ রান খরা কাটিয়েছেন লিটন ও সাব্বির। এ ম্যাচেও তাদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা সমর্থকদের। সঙ্গে তানজিদ, মুনিম ও অধিনায়ক থিসারা পেরেরাও অবদান রাখছেন, তবে বোলিংটা হচ্ছে না আশানুরূপ। কাটার মাস্টার মোস্তাফিজও দায়িত্ব নিতে ব্যর্থ। এদিকে 5 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে দুর্বার রাজশাহী। ইজাজ আহমেদের দলে আছেন তাসকিন, বিজয়, ইয়াসির রাব্বি, জিসান ও আকবরদের মতো পরীক্ষিতরা। মিরপুরে আসরের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছিল দুর্বার রাজশাহী। সিলেটেও সেটার পুনরাবৃত্তি করতে চায় তারা। এবারে দেশের নারী ক্রিকেটের খবর। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয়ার লক্ষ্য নিয়ে কাল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। নারী ক্রিকেট দল খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছে টাইগার্সরা। ক্যারিবীয় উইকেটে ব্যাটারদেরই দায়িত্ব বেশি নিতে হবে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নতুন বছরের প্রথম সিরিজ মিশন সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ করে নেয়া, তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে কখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সিরিজটাও তাদের মাটিতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এটাই শেষ অ্যাসাইনমেন্ট, যেখান থেকে সরাসরি ভারত বিশ্বকাপে কোয়ালিফাই করতে লাল সবুজদের জিততে হবে 2টি ওয়ানডে, যা করতে ব্যাটিংয়ের সঙ্গে গুরুত্ব দিতে হবে ফিল্ডিংয়েও। টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে, আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। চ্যালেঞ্জেস থাকবে, বাট ওইগুলো ফেস করতে হবে এবং সবথেকে বড় বিষয় আমাদেরকে পজিটিভ থাকার ইম্পর্টেন্সটা অনেক বেশি। আমি সবসময় বলতাম যে আমাদের ফিল্ডিংটাই অনেক বেশি স্ট্রং, বাট সেইখান থেকে ফিল্ডিংটা অনেকে স্ট্রাগল করছে এবং ক্রুশাল সময়গুলোতে ক্যাচ ড্রপ করতেছে। এর জন্য বলবো যে কোচিং স্টাফ থেকে এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। দ্বিতীয়বারের মতো উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রতিটা ম্যাচই হবে ওয়ার্নার পার্কে, যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। কঠিন পরীক্ষা দিতে হবে বোলিং ডিপার্টমেন্টের, যদিও নাহিদা মারুফাদের ওপর পূর্ণ আস্থা অধিনায়কের। বেটার জায়গায় বল করেন, সেটা যে উইকেটে হোক না কেন আপনাকে বুঝতে হবে। কারণ আমি যেটা মনে করি যে আমাদের টিমে 3-4 জন এক্সপিরিয়েন্স বলার আছে, তারা যে কোনো উইকেটে যে ভালো বেটার বল করতে পারে। ওইখানে স্পিনটা এত বেশি পায় না, ব্যাটে স্পিনটাও অনেক স্ট্রেট আসে। ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয়, কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেই ক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও রয়েছে দুশ্চিন্তা, তবে কদিন আগে হওয়া নারী এনসিএল এর প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লেগেছে টাইগ্রেসদের। আসরের প্রথম সেঞ্চুরিয়ান নিগারেরও আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। প্রথমবারের মতো 3 দিনের ম্যাচ, আমি বলবো যে লঙ্গার ভার্সন অবশ্যই বলবো স্পেশালি ব্যাটারদেরকে অনেক বেশি হেল্প করে লম্বা খেলার জন্য। লাল বলে খেলার অভিজ্ঞতা আমি পার্সোনালি আমার একদমই ছিল না। লাস্ট টাইম যখন 2 দিনের ছিল তখন আমি খেলিনি, দেশের বাইরে ছিলাম।
সো এইবার আমার জন্য বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বলবো যে লার্নিং সাইট ছিল, যে কিভাবে আরও ওই সময়গুলোতে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে, নতুন বলে কিন্তু একটু খেলা ডিফিকাল্ট হয়, নতুন বলে মাঠে লম্বা থাকাটাও কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেসের একটা পার্ট, যে আপনি থাকতে পারছেন কিনা, মেন্টাল যেমন আমরা ফিজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। এদিকে এবারের 7ম শ্রেণীর ইংরেজি বইয়ে যুক্ত করা হয়েছে নিগার সুলতানা জ্যোতির নাম, যা অনুপ্রাণিত করেছে অধিনায়ককে। ভালো লাগার বিষয় অবশ্যই, বাট আমার থেকে আমার ফ্যামিলি বেশি খুশি এই বিষয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। গলফের বড় টুর্নামেন্ট যত বেশি হবে, দেশের তরুণদের মধ্যে গল্পের প্রতি আগ্রহ ততটা বাড়বে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। শনিবার রাতে রাজধানীর কুর্বিটোলা গলফ ক্লাবে 38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজনের বক্তব্যে এমন কথা জানিয়েছেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা অংশ নিলে তাদের কাছ থেকে দেশের তরুণ গলফাররা শিখতে পারবেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য তারাই সুনাম বয়ে আনবেন। এর ফলে তরুণ যুবাদের বিপথগামী হওয়ার প্রবণতা কমবে। পরে টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে পুরুষ এককে শিরোপা জেতেন নেপালের গলফার সদ্ভাব আচার্য। Golf is becoming very popular in Bangladesh. As President Golf Federation, we are trying to encourage young people to take part in this wonderful game of golf. We are sponsoring, we are providing various assistance to various golf courses, golf clubs, and I'm sure that over the period of time, more and more number of young people will be engaged in playing golf. সব গুঞ্জন উড়িয়ে জাতীয় নারী ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন পিটার বাটলার। ব্রিটিশ কোচের অধীনে 15 জানুয়ারি থেকে ক্যাম্প চালুর পরিকল্পনা করছে ফেডারেশন। এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন বাটলার। এদিকে প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় ফেব্রুয়ারি উইন্ডোতে কোনো ম্যাচ খেলবেন না সাফ চ্যাম্পিয়নরা। মার্চ উইন্ডোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বাফুফে। সাফ জয়ের পর দীর্ঘদিন ধরে মাঠে নেই বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। ক্যাম্প ছেড়ে ছুটিতে আছেন সাবিনা আফেইদারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছুটিতে চলে যান কোচ পিটার বাটলারও। এই ব্রিটিশ কোচকে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফেরানো হবে কিনা তা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। তবে সব গুঞ্জন উড়িয়ে নারী দলের ডাগআউটে ফিরতে যাচ্ছেন সাফ জয়ী কোচ। বাটলারের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ কেমন হবে তা খোলাসা করেননি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। হেড কোচ বাটলার থাকবে, উনি আসবে, আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে। প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় সাফ জয়ীদের ফেব্রুয়ারি উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে মার্চ উইন্ডোর জন্য এরই মধ্যে প্রতিপক্ষ খোঁজা শুরু করেছে বাফুফে। দক্ষিণ এশিয়ার বাইরের দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন। আর চলতি বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে 15 জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে নারী ফুটবল দল। কোনো টিম আমরা এখনো পাইনি, যে কারণে ফেব্রুয়ারি উইন্ডো আমরা ধরে নিচ্ছি হবে না, ওইটা হবে না বলেই আমরা মার্চকে টার্গেট করে এগোচ্ছি। মিডল ইস্টের দেশগুলোকে দিয়েছি, তার এর বাইরেও আমরা দিয়েছি আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলোকে দেওয়া হয়েছে যারা রেসপন্স করে। আর অ্যাকচুয়ালি সাউথ এশিয়া আমরা খেলতে চাই না, কারণ সাউথ এশিয়াতে আমরা খেলে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আমাদের সিনিয়র টিম 15 তারিখ থেকে ক্যাম্পে জয়েন করবে, আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি তাদেরকে। গেল বছর ভারত ও ভুটানের লিগে খেলেছে দেশের নারী ফুটবলাররা। তবে এবছর যদি খেলার প্রস্তাব আসেও তাদের ছাড়বে না ফেডারেশন। ব্যস্ততার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বাফুফের উইমেন্স উইংয়ের। আমাদের ফিফা ফ্রেন্ডলির জন্য এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্স 2026 সেটার প্রিপারেশনের জন্য, তো এই সময় আমার মনে হয় না আমরা ওদেরকে কোনো ক্লাবের জন্য ছাড়তে পারবো। এছাড়া নারীদের বেতন বাড়ানো নিয়ে চলছে আলোচনা। দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। গানাররা শিরোপা জয়ে এগিয়ে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও মুখিয়ে জয় তুলে নিতে। এ ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরছেন মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনো। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়।
লড়াইটা দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। এক দলের কেইসে আছে এফএ কাপের সর্বোচ্চ 14টি শিরোপা, অন্য দলের দখলে 13টি। ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই ক্লাবের দ্বৈরথ আরও একবার উত্তাপ ছড়াতে প্রস্তুত। গেল বেশ কয়েক বছর ধরে সময়টা একেবারেই ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। কোচ, ফুটবলারদের বেহাল দশায় ইপিএলে ভালো অবস্থানে থাকাই ছিল কঠিন কাজ। তবে গেল বছর প্রিমিয়ার লিগে প্রত্যাশিত অবস্থানে থাকতে না পারলেও এফএ কাপের শিরোপা জিতেছে রেড ডেভিলস। তাই এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফেভারিট বলাই যায়। যদিও সাম্প্রতিক ফর্ম একেবারেই পক্ষে কথা বলছে না রুবেন আমোরিমের দলের। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 5টিতে জয়হীন দলটা, তাতে চিন্তার ভাঁজ কোচের কপালে। যদিও এ ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনো। মুখোমুখি অবস্থানেও কিছুটা এগিয়ে রেড ডেভিলস। এর আগের 34 বারের দেখায় 14 জয় নিয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর 13 ম্যাচ জিতেছে আর্সেনাল। যদিও শিরোপা জয়ে এগিয়ে গানার্সি, আর দু দলের খেলার শেষ ম্যাচেও জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। যদিও অতীত ভুলে জয়ের লক্ষ্য ইউনাইটেডের। আমাদের দলে খুব ভালো কয়েকজন ফুটবলার আছে, তাদের নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। আমি তাদের খুব পছন্দ করি। আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি, আরো ম্যাচ জিততে চাই। আমরা ইতোমধ্যেই বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছি, এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা উন্নতি করতে চাই এবং ভালো পারফরম্যান্স ধরে রাখতে চাই। এদিকে এফএ কাপে শিরোপা জয় কিংবা সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে আর্সেনাল। ইপিএলে দুর্দান্ত ছন্দে আছে তারা, খুব গুরুতর কোনো চোট সমস্যাও নেই মিকেল আর্তেতার দলে। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 3টিতে জয় আছে আর্সেনালের। যদিও চোখে চোখ রেখে লড়বে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য খুবই স্পেশাল। রুবেন আমোরিম খুবই দক্ষ একজন কোচ। ম্যাচটা কঠিন হবে কারণ তাদের বিপক্ষে কিভাবে আমাদের দল পারফর্ম করবে সেটা বুঝতে হবে। বড় ক্লাবের বিপক্ষে খেলা সবসময় ভিন্ন অনুভূতি। ভালো একটা ম্যাচ হবে বলে আমি প্রত্যাশা করছি। এক সপ্তাহের মধ্যে দুবারের দেখায় এবার জয় তুলে নিতে বদ্ধপরিকর ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। দিদিয়ের দেশমের জায়গা নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। 2026 বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলে তার দায়িত্ব নেয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক। আলোচনায় থিয়েরি অরি কিংবা প্যাট্রিক ভিয়েরার নাম থাকলেও নানা কারণে জিদানকেই এগিয়ে রাখছেন ফ্রান্সের ফুটবল সংশ্লিষ্টরা। লম্বা সময় পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দিদিয়ের দেশম। 2026 বিশ্বকাপ শেষে লাবলুজ খুঁজে নেবেন নতুন বস। সেই আলোচনায় অনেকের নাম থাকলেও এখনই জোরে সোরে শোনা যাচ্ছে জিনেদিন জিদানের কথা। তার আগে অবশ্য সমালোচনা চলছে দেশমকে নিয়ে, কারণ 2018 বিশ্বকাপের পর লম্বা সময় ধরে ফ্রান্সকে কোনো সফলতা উপহার দিতে পারেননি ফ্রেঞ্চম্যান। ইতিহাসে মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অসাধারণ কৃতিত্ব আছে দিদিয়ের দেশমের। তবে 18-র পরের সময়টা ভালো যায়নি তার। ইউরোতে দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়াও আছে আরও বেশ কিছু অপ্রাপ্তি। তার উপর 2026 বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্ব থাকবে তার কাছে। সেই জায়গায় প্রত্যাশা রাখা যায় কতটা? এরই মধ্যে দিদিয়ের দেশমকে নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। রাশিয়া বিশ্বকাপের পর কেন তিনি আর সফল হতে পারেননি। সেখানে দেখা গেছে দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার চলে যাওয়া এবং অনেকের সঙ্গে তার খারাপ সম্পর্কের বিষয়টি। কাতারে ব্যর্থ হয়ে অবসরে গেছেন হুগো লরিস। একই অবস্থা অলিভার জিরুর ক্ষেত্রেও। এই শূন্যস্থান কিছুতেই পূরণ করতে পারেননি দিদিয়ের দেশম। সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবলের নতুন গুঞ্জন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার তিক্ত সম্পর্ক, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দলে। এর আগে করিম বেনজেমার সঙ্গে খারাপ সম্পর্কের জন্য কাতার বিশ্বকাপে তাকে ব্রাত্য করেছিলেন দেশম, যার খেসারত গুনেছে লাবলুজ। এছাড়াও পল পগবা, এনগালো কান্তের ঘাটতি ফ্রেঞ্চ কোচের জন্য অপূরণীয়। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ নিয়েও দিদিয়ের দেশমের উপর কোনো আস্থা নেই ফ্রান্স ফুটবল সংশ্লিষ্টদের। দেশম পরবর্তী যুগে কে ধরবেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দলের হাল? এই প্রশ্নের সহজ এবং একমাত্র সমাধান জিনেদিন জিদান। এখনো বছর দেড়েক সময় বাকি থাকলেও তার কাঁধে দায়িত্ব মোটামুটি দিয়েই দিয়েছেন বিশ্লেষকরা, যেখানে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বিশ্বকাপ জয়ী তারকার সুসম্পর্ক। ফ্রান্সের যুব ফুটবল নিয়ে কাজ করছেন আরেক বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি অরি। কোচ হিসেবে তাকে নিয়েও আলোচনা আছে টুকটাক। এছাড়াও বিভিন্ন মহলে কথা চলছে জেনোয়া কোচ প্যাট্রিক ভিয়েরাকে নিয়ে। তবে জিনেদিন জিদানের সঙ্গে দৌড়ে তারা বেশ পিছিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ।
সিলেটে মিনি রান আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করল ইউএসএআইডি। হেলদিয়ার ইন মোশন ক্যাম্পেইনের উদ্যোগে সিলেটের প্রাণবন্ত 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শারীরিক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। শীতের সকালে সূর্য যখন উঁকি দিচ্ছিল পূর্ব দিকে, তখনই সিলেটের কিনব্রিজ ও আলী আমজাদের ঘড়ির পাশের চাঁদনী ঘাটে জড়ো হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, কারণ মিনি ম্যারাথন। সার্কিট হাউস থেকে বন্দর বাজার, আবার বন্দর বাজার থেকে সার্কিট হাউসে, এভাবে 2 কিলোমিটার দৌড়ে অংশ নেন শিক্ষার্থীরা। সুস্থ জীবনধারার প্রচারে ইউএসএআইডির আয়োজনে আঞ্চলিক এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন 250 জনেরও বেশি শিক্ষার্থী। মূলত নতুন প্রজন্মকে ফিটনেস সচেতন ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন। শীতের সকালে এই মিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন একটা সকালে আমাদের সমবয়সী ফ্রেন্ডদের সঙ্গে আমরা যে অংশগ্রহণ করেছি, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। প্রতিযোগিতা প্রতিদিনের মাধ্যমে প্রতি বছরের শেষ পর্যায়ে যদি হয় তাহলে আমরা অনেক খুশি হব। সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটতে বলা হয়। সো এই অভ্যাসটা আমাদের পরবর্তী জীবনে যারা যারা অংশগ্রহণ করলো তাদের জন্য এবং তাদের প্যারেন্টসদের জন্য একটা টিচিং হয়ে থাকবে। আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা 10 জন প্রতিযোগী সুযোগ পাবেন একটি বিশেষ অনলাইন সেশনে অংশগ্রহণের, যেখানে ফিটনেস, সুস্থতা এবং ক্রীড়া ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে আলোচনা করবেন পেশাদার ক্রীড়াবিদরা। আর ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণ উৎসাহ বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাত্রায় কাজে দিবে বলে জানালেন জেলা প্রশাসক। যেরকম আশা করেছিলাম তার চেয়ে স্বতঃস্ফূর্ত হয়েছে এবং ছাত্রছাত্রী যারা আছে, আমাদের ছোট যারা প্রজন্ম আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অংশগ্রহণ প্রমাণ করে যে তারা আসলে এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে চায়। সুস্থ থাকা, ফিট থাকা, খেলাধুলা করা, এটা আমার মনে হয় আমরা সবাই স্বীকার করবো যে বের হয়ে গেছে। সেটাকে আবার একটু ফিরিয়ে আনা এবং এই জন্য গতিতে সুস্বাস্থ্য এবং এই ক্যাম্পেইনের একটা লক্ষ্য কিন্তু বিশেষ করে আপনি খেয়াল করবেন যে অনেক ছাত্রীদের দেখেছেন ফিমেল পার্টিসিপেন্ট, সেই জায়গায় একটা বাড়তি জোর। এই প্রচারণার মাধ্যমে 2.5 লাখেরও বেশি নারী ও কিশোরীকে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্য নিয়েছে ইউএসএআইডি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। মালদ্বীপে ইন্ডিয়ান কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটসাল টুর্নামেন্ট। দেশটিতে বসবাসরত প্রবাসীদের বিনোদনের জন্য মালের প্লেগ্রাউন্ডে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ মোট 5 দেশের 19টি দল। দিনব্যাপী চলা এই পোঙ্গাল ফুটসাল টুর্নামেন্ট 2025-এর সব কয়টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ফ্রেন্ডস ক্লাব। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। মালদ্বীপের বাণিজ্যিক শহর মালে পোঙ্গাল ফুটসাল টুর্নামেন্ট 2025-এর আয়োজন করে ইন্ডিয়ান কালচারাল সেন্টার। আনন্দঘন এবং উত্তেজনাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ মোট 5 দেশের 19টি দল। গতকাল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দুপুর থেকেই মাঠে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে একে একে সব কয়টি দেশের ক্লাবগুলো বিদায় নিলেও টিকে যায় বাংলাদেশিদের 2টি ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ব্রাদার্স ইউনাইটেডকে 5-4 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশিদের ফ্রেন্ডস ক্লাব। প্রবাসের মাটিতে দেশের জন্য এই সম্মান অর্জন করে উল্লাসে মাতেন বাংলাদেশি খেলোয়াড়রা। এজন্য তারা ধন্যবাদ জানান আয়োজক এবং দর্শকদের। Congratulations for the 2 teams which is from the Bangladesh. So we cheer up for the 2 teams and all the best for the 2 teams. সবাই যারা প্রবাসী আছি সবাই কিন্তু আমরা আজকে এসেছি এখানে ডিউটির ফাঁকে, অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু আমরা এই আজকের খেলাতে অংশগ্রহণ করেছি। এখানে পাকিস্তান ছিল, নেপালি টিম ছিল, তারপর ইন্ডিয়ান ছিল, শ্রীলঙ্কান ছিল। তো টোটাল 19টা টিম ছিল। 19টা টিমকে হারিয়ে ইনশাল্লাহ আমরা ফ্রেন্ডস ক্লাব প্রথমবারের মতো আমরা ফাইনাল জিতছি। কর্মব্যস্ততায় সপ্তাহে একদিন সুযোগ পাই, তাই আমরা এখানে ফুটবল ম্যাচ উপভোগ করতেছি। মানে প্রবাসের মাটিতে থাইকা এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং বড় আনন্দ আর কি। পরে টুর্নামেন্টের বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজ মানি তুলে দেন আয়োজক ইন্ডিয়ান কালচারাল সেন্টারের ডিরেক্টর মঞ্জিস্তা মুখার্জি। বৃষ্টির মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের খেলা দেখে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। I was watching them play and মানে এত ভাবে, এত জোশ, এত এনার্জি, এত enthusiasm,
I think it's beautiful. I really like the match. এদিন প্রচন্ড রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে শতব্যস্ততার মাঝেও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। মহাখালী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মায়ের দোয়া ফুটবল ক্লাব। ফাইনালে বেলতলা ইউনাইটেড ক্লাবকে টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়েছে তারা। গেল বছরের 6 ডিসেম্বর শুরু হয় দিবারাত্রির এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় 32টি দল। তাদের মধ্যে ফাইনালে জায়গা করে নেয় মায়ের দোয়া আর বেলতলা ইউনাইটেড। মেগা ফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, রুম্বান বিন ওয়ালিদ, সাইদ হাসান কানন, আরিফুর রহমান পান্নুরা। ম্যাচের আগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশ্য নির্ধারিত সময় গোল করতে পারেনি কোনো পক্ষই। শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে 3-2 ব্যবধানের জয় শিরোপার উল্লাসে মাতে মায়ের দোয়া ফুটবল ক্লাব। তরুণ সমাজকে মাদকসহ যাবতীয় আসক্তি থেকে দূরে রাখতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। ভবিষ্যতে যার ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। জামালপুরের ইসলামপুরে T10 নাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামপুর একাদশ। নেকজাহান পাইলট মডেল হাই স্কুল মাঠে মুখোমুখি হয় ইসলামপুর একাদশ ও ফ্যালকন ফ্লায়ার্স দল। ফাইনালে 3 উইকেটে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে ইসলামপুর দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। শীতের রাতে খেলা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ভবিষ্যতেও এমন আয়োজন দেখতে চান তারা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ সাকিব। বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তৃতীয়বারে পাশ করলে উঠবে নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা রোববার। থাকছেন না সাকিব, বাদ পড়ছেন লিটন। বিবেচনায় সোহান বিজয়। শান্তর নেতৃত্বাধীন দলে 5 পেসার। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে। ক্যাপ্টেন হিসাবে রেকর্ড যদি দেখি সবার উপরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সঠিক সময় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। শুভকামনা সতীর্থদের। ঘরোয়া আসরে আরও কিছুদিন সাবেক অধিনায়ককে দেখার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।